Hello dear student, welcome to our channel Treasure Study. আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব সংবিধানের খুব একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার কি salient features of the constitution. এই salient features of the constitution এই চ্যাপ্টারটি তোমাদের বিভিন্ন রকম কম্পিটিটিভ এক্সামগুলো যেমন WBCS, স্টাফ সিলেকশন কমিশনের CGL, HS লেভেল বা MTS বা NTPSC, রেল, ব্যাংকিং বিভিন্ন এক্সামগুলোতে কাজে লাগবে এবং তাই সবাইকে বলবো কোনো স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য। হ্যাঁ, অবশ্যই ভিডিওটি দেখার সাথে সাথে খাতা পেন নিয়ে নোট ডাউন করতে কিন্তু ভুলো না। চলো তাহলে আমরা শুরু করব আজকের টপিকস কি salient features of the constitution. Salient features of the constitution, that means আমাদের সংবিধানের যে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলো। তার আগে আমাদের জানতে একটা জিনিস জানা দরকার, সংবিধানকে এই যে কনস্টিটিউশন আমার পুরো পৃথিবী জুড়ে দুই ধরনের সংবিধান আছে। কি কি এই দুই ধরনের সংবিধান হলো, একটা হচ্ছে রিটেন কনস্টিটিউশন, একটা হচ্ছে আনরিটেন কনস্টিটিউশন। তাহলে রিটেন কনস্টিটিউশন আর আনরিটেন কনস্টিটিউশন, পৃথিবীর সর্বপ্রথম রিটেন কনস্টিটিউশন হচ্ছে কোথায়? রিটেন হচ্ছে ইউএসএ। তাহলে এই ইউএসএ হচ্ছে সবথেকে মডার্ন রিটেন কনস্টিটিউশন। কি বললাম? মডার্ন রিটেন কনস্টিটিউশন। এবং আনরিটেন কনস্টিটিউশন কোথায় দেখা যায়? ব্রিটেন। এই ব্রিটেনে সংবিধান কি ধরনের সংবিধান? আনরিটেন কনস্টিটিউশন। আমাদের ভারতের সংবিধান ইন্ডিয়ান কনস্টিটিউশন। তাহলে কি ইন্ডিয়ান কনস্টিটিউশন হচ্ছে রিটেন। কি আমাদের সংবিধান তাহলে রিটেন সংবিধান। আর আমাদের সংবিধান হচ্ছে পৃথিবীর বৃহত্তম লিখিত সংবিধান। ক্লিয়ার? এইটুকু আইডিয়া আমরা বললাম। তাহলে এই যে রিটেন সংবিধান, মডার্ন রিটেন কনস্টিটিউশন কোথায়? ইউএসএ বা আমেরিকান যে কনস্টিটিউশন সেটা হচ্ছে ফার্স্ট মডার্ন রিটেন কনস্টিটিউশন। আর আনরিটেনের উদাহরণ কি? ব্রিটেন, গ্রেট ব্রিটেনের বা ব্রিটিশদের সংবিধান, সেটা হলো কি আনরিটেন কনস্টিটিউশন। এরপর আমরা যেটা নিয়ে আসবো, আমাদের ফিচার্স গুলো পড়ার আগে আমাদের জানতে হবে যে যখন 1973 সালে কি কেস? 1973 সালে 1973 তে কেশবানন্দ ভারতী কেস। কি কেস? কেশবানন্দ ভারতী কেসে কি রায় দেওয়া হলো? তাহলে আমাদের সংবিধানের যে বেসিক স্ট্রাকচার অফ দ্য কনস্টিটিউশন, এটাকে কি করা যাবে না? এটাকে অল্টার করা যাবে না। মানে আমাদের যেটা বেসিক স্ট্রাকচার আমাদের সংবিধানের, তাহলে আমাদের সংবিধানের বেসিক স্ট্রাকচারটা কি? বেসিক স্ট্রাকচার দ্যাট মিন্স আমাদের সংবিধান যখন তৈরি হয় তখন আর্টিকেলের সংখ্যা কতগুলো, পার্টের সংখ্যা কতগুলো, কত? আমাদের যখন সংবিধান তৈরি হয়েছিল তখন পার্টের সংখ্যা ছিল, আর্টিকেলের সংখ্যা ছিল 395 এবং পার্টের সংখ্যা ছিল কত? 22। আমাদের আর্টিকেল যতই বেড়ে যাক না কেন এই 395 টাকে কখনো ক্রস করা যাবে না নাম্বারিং এর দিক থেকে। মানে আমাদের এখন প্রেজেন্টলি আমাদের আর্টিকেল কত? 2019 এর হিসাব অনুযায়ী 470 এর কাছাকাছি। এবং পার্ট কতগুলো? 25টা। কিন্তু আমাদের লাস্ট পার্ট কোনটা? আমাদের লাস্ট পার্ট হচ্ছে কিন্তু 22। তাহলে আমরা 22 লাস্ট পার্ট বলছি নাম্বারিং এর দিক থেকে, কিন্তু বাকি পার্টগুলো কি কি? বাকি আমাদের টোটাল 4টে পার্ট কি হয়েছে? অ্যাডেড হয়েছে। তাই 22 + 4 হওয়া উচিত। কেন?
25 হলো, হ্যাঁ অবশ্যই আমাদের পার্ট 7 যেটা সেটা কি হয়েছে, বাদ দেওয়া হয়েছে। ক্লিয়ার? তাহলে কোন কোন পার্টগুলো আমাদের অ্যাড করা হয়েছে, পার্ট অ্যাড হয়েছে পার্ট 4A, পার্ট 9A, পার্ট 9B এন্ড পার্ট 14A। এই চারটে পার্ট অ্যাড হয়েছে এবং একটি পার্ট বাদ দেওয়া হয়েছে, সেটা হলো কি পার্ট 7। তার জন্য আমাদের পার্টের সংখ্যা হলো 25। এবং আমাদের এখনো পর্যন্ত নিয়ার অ্যাবাউট 95টা আর্টিকেল ইনক্লুডেড হয়েছে। কত? প্রায় 95টা ইনক্লুডেড হয়েছে আর্টিকেল 395 এর সাথে, এবং বাদ কিছু কতগুলো আর্টিকেল বাদ দিয়েছে, প্রায় 20টির উপর আর্টিকেলকে বাদ দেওয়া হয়েছে। ক্লিয়ার? তাহলে আমাদের বেসিক স্ট্রাকচারটাকে কখনো ব্রেক করা যাবে না। ক্লিয়ার? এরপর আমরা ফিচারস গুলো নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা যেটাকে নিয়ে আলোচনা করব সেলিয়েন্ট ফিচারস বলতে গেলে, সেলিয়েন্ট ফিচারসে প্রথমেই যে পয়েন্টটা নিয়ে আমরা আলোচনা করব, সংবিধানের মূল বৈশিষ্ট্যে প্রথম আমরা যেটা ফার্স্ট আলোচনা করব, লেন্দিয়েস্ট রিটেন কনস্টিটিউশন। লেন্দিয়েস্ট রিটেন আমাদের ভারতের সংবিধান হলো পৃথিবীর সবথেকে বৃহত্তম সংবিধান। কারণ কি? এখানে খুব কম্প্রিহেনসিভ, এলাবোরেট এবং ডিটেইল ডকুমেন্ট এত সুন্দরভাবে গোছানো আছে। এই জন্য আইফোর্ড জেনিংস আমাদের সংবিধানকে কি বলেছেন? আমাদের সংবিধানকে বলেছেন কি? লয়ার্স প্যারাডাইস। কি বলেছেন? লয়ার্স প্যারাডাইস। আমাদের সংবিধানকে আইফোর্ড জেনিংস বলেছেন কি বলেছেন? লয়ার্স প্যারাডাইস। তাহলে আমি কি কি পেলাম? আমাদের সংবিধান হলো পৃথিবীর সবথেকে লিখিত বৃহত্তম সংবিধান। ক্লিয়ার? এই যে তাছাড়াও আমাদের সংবিধান এত বড় হওয়ার কারণটা কি? আমাদের এই যে আমি বললাম আমাদের সংবিধান হচ্ছে সবথেকে বৃহত্তম সংবিধান, তাহলে কারণ কি কি? কজ। আমাদের সংবিধান বৃহত্তম হওয়ার ফার্স্ট কারণ যদি বলা হয়, আমরা যদি বলতে যাই ফার্স্ট, জিওগ্রাফিক্যাল কজ। ভৌগোলিক কারণ কি? এই জিওগ্রাফিক্যাল কারণ হলো আমাদের ভারত হচ্ছে একটা খুব বড় কান্ট্রি, খুব বৃহত্তম দেশ এবং এর বৈচিত্র্য। তাহলে কি? দ্য ফার্স্টনেস অফ দ্য কান্ট্রি অ্যান্ড ইটস ডাইভার্সিটি, সেটা গেল কি একটা কারণ। ভৌগোলিক কারণ কি? আমাদের দেশ হচ্ছে বৃহত্তম দেশ এবং এর একটা প্রচুর বৈচিত্র্যের জন্য আমাদের একটা কারণ বললাম। যদি বলা হয় হিস্টোরিক্যাল কজ কি? হিস্টোরিক্যাল কজ ঐতিহাসিক কারণ বলতে গেলে আমাদের প্রথমেই যেটা বলতে হবে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935, 1935 সালে যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, সেই জন্য এর ইনফ্লুয়েন্সে আমাদের সংবিধান তৈরি হয়েছে। তার হিস্টোরিক্যাল কজ বলতে আমরা বলবো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1935। দুটো কজ পেলাম। থার্ড কি পাবো? থার্ড হচ্ছে স্টেট এবং সেন্ট্রাল, কেন্দ্র এবং রাজ্যের জন্য একটাই সংবিধান। তাহলে কি? সিঙ্গল কনস্টিটিউশন। সিঙ্গল কনস্টিটিউশন for center and state, সেন্টার এবং স্টেটের জন্য একটাই সংবিধান। আর কি লাস্ট 4 নম্বর বলা হয় আমাদের সংবিধান তৈরি বা গণপরিষদে বিভিন্ন উজ্জ্বল নক্ষত্র, যারা আইনটা খুব ভালোবাসে, লিগ্যাল লুমিনারিজ বলা হচ্ছে যাদেরকে, তাদের উপস্থিতি। তাহলে আমাদের এই এত বড় লেন্দিয়েস্ট হওয়ার পিছনে কারণ হচ্ছে এগুলো। আর আমাদের সংবিধানের মতো কোন দেশের সংবিধানে এত পরিমাণ আর্টিকেল নেই। তাহলে ফার্স্ট ফিচার্স কি পেলাম? লেন্দিয়েস্ট কনস্টিটিউশন অফ দ্য ওয়ার্ল্ড, লেন্দিয়েস্ট রিটেন কনস্টিটিউশন। সেকেন্ড আমরা যেটা পাবো সেটা কি? সেকেন্ড ফিচার্স, drawn from various sources,
আমাদের সংবিধান হচ্ছে বিভিন্ন দেশ থেকে টোকা সংবিধান, ধার করা সংবিধান বলা চলে। এই দেশ থেকে কিছুটা অংশ, এই দেশ থেকে কিছুটা অংশ, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1935 থেকে কিছু অংশ, সেগুলো থেকে টোকা হয়েছে। তার জন্য আমাদের সংবিধানটা কি হয়েছে, অনেক লেন্দি হয়ে গেছে। তাহলে কোন কোন দেশ থেকে কোন কোন পার্টগুলো নেওয়া হয়েছে সেগুলো আমরা জেনে নেব। তাহলে এই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 সালে যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, সেখান থেকে সংবিধানের কোন কোন জিনিসগুলো নেওয়া হয়েছে। প্রথমে আসবো কি, ফেডারেল স্কিম, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট থেকে নেওয়া হয়েছে ফেডারেল স্কিম। আর কি নেওয়া হয়েছে, অফিস অফ দ্য গভর্নর, গভর্নরের অফিস, দুটো পেলাম, ফেডারেল স্কিম, অফিস অফ দ্য গভর্নর। আর কি, জুডিশিয়ারি। আর কি, পিএসসি, এমার্জেন্সি প্রভিশন অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ডিটেলস। তাহলে কি কি পেলাম, প্রথমে আমরা পেলাম ফেডারেল স্কিম, সেকেন্ড কি পেলাম অফিস অফ দ্য গভর্নর, থার্ড কি পেলাম জুডিশিয়ারি, পিএসসি, এমার্জেন্সি প্রভিশন অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ডিটেলস। তাহলে এগুলো পেলাম কোথা থেকে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 থেকে। পরীক্ষা আসতে পারে, হয়তো বললো এমার্জেন্সি প্রভিশন কোথা থেকে নেওয়া হয়েছে, ক্লিয়ার, বলতে হবে ফেডারেল স্কিমের ধারণা কোথা থেকে নেওয়া হয়েছে, বা পিএসসি বা পাবলিক সার্ভিস কমিশনের ধারণা কোথা থেকে নেওয়া হয়েছে, সবগুলো কোথা থেকে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 থেকে। এরপর আসবো ব্রিটিশ, ব্রিটিশ সংবিধান থেকে বা ব্রিটেন থেকে কোন কোন জিনিসগুলো নেওয়া হয়েছে। ব্রিটেন থেকে নেওয়া হয়েছে কি, ফার্স্ট কি, পার্লামেন্টারি গভর্নমেন্ট, কি পার্লামেন্টারি গভর্নমেন্ট, রুল অফ ল, কি কি বললাম, ব্রিটিশ গভর্নমেন্ট, ব্রিটিশ থেকে নেওয়া হয়েছে কি, পার্লামেন্টারি গভর্নমেন্ট, রুল অফ ল, লেজিসলেটিভ প্রসিডিওর, সিঙ্গল সিটিজেনশিপ, তাছাড়া কি ক্যাবিনেট সিস্টেম, প্রেরোগেটিভ রিটস গুলো নেওয়া হয়েছে। আর কি নেওয়া হয়েছে, পার্লামেন্টারি প্রিভিলেজেস এবং বাইক্যামারালিজম। কি কি বললাম, প্রথমে বললাম পার্লামেন্টারি গভর্নমেন্ট, যে আমাদের যে পার্লামেন্ট স্ট্রাকচার, পার্লামেন্টে গভর্নমেন্ট নেওয়া হয়েছে, রুল অফ ল নেওয়া হয়েছে, লেজিসলেটিভ প্রসিডিওরটা নেওয়া হয়েছে, সিঙ্গল সিটিজেনশিপ নেওয়া হয়েছে, ক্যাবিনেট সিস্টেম নেওয়া হয়েছে, রিটগুলো নেওয়া হয়েছে, যেটা প্রিরোগেটিভ রিটস বলা হচ্ছে সেগুলো নেওয়া হয়েছে, পার্লামেন্টারি প্রিভিলেজেস নেওয়া হয়েছে এবং কি নেওয়া হয়েছে, বাইক্যামারালিজম। ক্লিয়ার, এগুলো নেওয়া হয়েছে কোথা থেকে, ব্রিটিশ কনস্টিটিউশন থেকে। ক্লিয়ার, এরপর আমরা আসবো ইউএস কনস্টিটিউশন থেকে। ইউএসএ কনস্টিটিউশন বা ইউনাইটেড স্টেটস কনস্টিটিউশন থেকে কি কি নেওয়া হয়েছে। প্রথমে আসবো ফান্ডামেন্টাল রাইটস, আমাদের যে মৌলিক অধিকারগুলো কোথায় নেওয়া হয়েছে, ইউএস কনস্টিটিউশন থেকে নেওয়া হয়েছে। ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি, আমাদের জুডিশিয়ারি যে ইন্ডিপেন্ডেন্স, সেটা নেওয়া হয়েছে কোথা থেকে, এই ইউএস কনস্টিটিউশন থেকে। জুডিশিয়াল রিভিউটা কোথা থেকে নেওয়া হয়েছে, সেটাও নিয়েছে ইউএসএ কনস্টিটিউশন থেকে। ইমপিচমেন্ট অফ দ্য প্রেসিডেন্ট, প্রেসিডেন্টের পদচ্যুতি, সেটা কোথা থেকে নেওয়া হয়েছে, সেটাও ইউএসএ কনস্টিটিউশন থেকে। রিমুভাল অফ দ্য সুপ্রিম কোর্টের জাজেস, সেটাও নেওয়া হয়েছে কোথা থেকে, ইউএসএ কনস্টিটিউশন। আর কি নেওয়া হয়েছে ইউএসএ কনস্টিটিউশন থেকে, পোস্ট অফ দ্য ভাইস প্রেসিডেন্ট। ক্লিয়ার, এগুলো আমাদের কোথা থেকে নেওয়া হয়েছে, এগুলো সবগুলোই নেওয়া হয়েছে ইউএসএ কনস্টিটিউশন থেকে। ক্লিয়ার, এরপর আসবো আইরিশ কনস্টিটিউশন। আইরিশ কনস্টিটিউশন আয়ারল্যান্ডের যে কনস্টিটিউশন, বা আয়ারল্যান্ড থেকে আমাদের কি কি ধারণাগুলো নেওয়া হয়েছে, ডিপিএসপি বা ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, রাষ্ট্রের যে নির্দেশাত্মক নীতি, সেটা নেওয়া হয়েছে। নমিনেশন অফ দ্য মেম্বার অফ রাজ্যসভা, রাজ্যসভার মেম্বারদের যে নমিনেশন দেওয়া হয়, সেটাও নেওয়া হয়েছে আইরিশ কনস্টিটিউশন থেকে। আর কি নেওয়া হয়েছে, প্রেসিডেন্টের ইলেকশন মেথড, এমনকি প্রেসিডেন্টের ইলেকশন মেথডটাও নেওয়া হয়েছে আয়ারল্যান্ডের কনস্টিটিউশন থেকে। তাহলে আমরা তিনটে কি পেলাম, আইরিশ কনস্টিটিউশন, কি কি বললাম, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1935, ব্রিটেন কনস্টিটিউশন থেকে, ইউএসএ কনস্টিটিউশন থেকে, আইরিশ কনস্টিটিউশন থেকে। এরপর আমরা আসবো কানাডিয়ান যে কনস্টিটিউশন, কানাডিয়ান কনস্টিটিউশন থেকে কি কি নেওয়া হয়েছে। কানাডিয়ান কনস্টিটিউশন থেকে নেওয়া হয়েছে ফেডারেল উইথ স্ট্রং সেন্টার, ফেডারেশন উইথ স্ট্রং সেন্টার, আমাদের স্ট্রং সেন্টার যে দ্বৈত ফেডারেশন, স্টেট এবং সেন্টারের যে কম্বিনেশন, সেখানে স্ট্রং কে সেন্টার, এই ধারণাটা নেওয়া হয়েছে কানাডিয়ান কনস্টিটিউশন থেকে। রেসিডুয়ারি পাওয়ার্স টু দ্য সেন্টারের যে রেসিডুয়ারি পাওয়ার ফেস্ট করা যায়, সেটাও নেওয়া হয়েছে কানাডিয়ান কনস্টিটিউশন থেকে। অ্যাপয়েন্টমেন্ট অফ দ্য স্টেট গভর্নর বাই দ্য সেন্টার, আমাদের যে রাজ্যের গভর্নরগুলোকে নিয়োগ করবে সেন্ট্রাল গভর্নমেন্ট বা সেন্টার থেকে নিয়োগ করা হবে, সেই ধারণাটা কোথা থেকে নেওয়া হয়েছে, সেটাও নেওয়া হয়েছে আমাদের কানাডিয়ান কনস্টিটিউশন থেকে। অ্যাডভাইসারি জুরিসডিকশন অফ দ্য সুপ্রিম কোর্ট,
সুপ্রিম কোর্টের যে অ্যাডভাইসারি জুরিসডিকশন সেটাও নেওয়া হয়েছে কোথা থেকে, সেটাও নেওয়া হয়েছে আমাদের কানাডিয়ান কনস্টিটিউশন থেকে। ক্লিয়ার? এরপর আসবো অস্ট্রেলিয়ান কনস্টিটিউশন। আমরা অস্ট্রেলিয়ার কনস্টিটিউশন থেকে যে অস্ট্রেলিয়ান কনস্টিটিউশন, এই অস্ট্রেলিয়ান কনস্টিটিউশন থেকে আমাদের কি কি ধারণাগুলো নেওয়া হয়েছে, কনকারেন্ট লিস্ট বা যৌথ তালিকা যেটা বলে, আমাদের যে তিনটে লিস্ট আছে, স্টেট লিস্ট, ইউনিয়ন লিস্ট এবং কনকারেন্ট লিস্ট, এই তিনটে লিস্টের কনকারেন্ট লিস্টের ধারণা নেওয়া হয়েছে অস্ট্রেলিয়া কোথা থেকে, অস্ট্রেলিয়ান কনস্টিটিউশন থেকে। আর কি নেওয়া হয়েছে, ফ্রিডম অফ ট্রেড, কি ফ্রিডম অফ ট্রেড এন্ড কমার্স, ইন্টারকোর্স এন্ড জয়েন্ট সিটিং অফ দ্য পার্লামেন্ট। তার কি নেওয়া হয়েছে, জয়েন্ট সিটিং অফ দ্য পার্লামেন্ট পেলাম, আর কি পেলাম, কনকারেন্ট লিস্ট পেলাম, ফ্রিডম অফ ট্রেড পেলাম, কমার্স এন্ড ইন্টারকোর্স পেলাম। এগুলো নেওয়া হয়েছে কোথা থেকে, অস্ট্রেলিয়ান কনস্টিটিউশন থেকে। ঠিক আছে? এরপর আমরা জার্মানি। এই জার্মানির যে সংবিধান, জার্মানির সংবিধানটাকে কি বলা হয়, ওএমআর কনস্টিটিউশন অফ জার্মানি। এই ওএমআর কনস্টিটিউশন জার্মানির ধারণা এখান থেকে নেওয়া হয়েছে আমাদের যে ফান্ডামেন্টাল রাইট সাসপেনশনের ব্যাপারটা এমার্জেন্সিতে বলা থাকে, এই যে ধারণাটা এটা নেওয়া হয়েছে ওএমআর কনস্টিটিউশন জার্মানি, কি সাসপেনশন অফ ফান্ডামেন্টাল ডিউটি, সাসপেনশন অফ ফান্ডামেন্টাল রাইটস ডিউরিং এমার্জেন্সি। এই ধারণাটা কোথা থেকে নেওয়া হয়েছে, এটা নেওয়া হয়েছে কোথা থেকে, জার্মানি থেকে। ক্লিয়ার? এরপর আসবো আমরা সোভিয়েত রাশিয়া থেকে কি কি নেওয়া হয়েছে, ইউনাইটেড স্টেটস অফ সোভিয়েত রাশিয়া। এই সোভিয়েত রাশিয়া থেকে কি কি নেওয়া হয়েছে, ফান্ডামেন্টাল ডিউটিস এর ধারণা নেওয়া হয়েছে, আইডিয়াল অফ জাস্টিস যেটা আমরা প্রিএমএলে পাই, সেটা কি কি জাস্টিস গুলো, সোশ্যাল, ইকোনমিক, এই যে জাস্টিস গুলো, এগুলো কোথা থেকে নেওয়া হয়েছে, এগুলো নেওয়া হয়েছে ইউএসএসআর। তাহলে ইউএসএসআর তে মেইনলি আমরা দুটো পেলাম, একটা হচ্ছে আইডিয়াল অফ জাস্টিস যেটা প্রিএমএলে উল্লেখ করা আছে, এবং ফান্ডামেন্টাল রাইটস। ক্লিয়ার? এবং ফ্রেঞ্চ কনস্টিটিউশন থেকে আমাদের কি কি নেওয়া হয়েছে, ফ্রান্সের সংবিধান থেকে আমাদের নেওয়া হয়েছে কি, রিপাবলিক এন্ড দ্য আইডিয়ালস অফ লিবার্টি। কি নেওয়া হয়েছে, রিপাবলিক এন্ড দ্য আইডিয়ালস অফ লিবার্টি, ইকুয়ালিটি এন্ড দ্য ফ্র্যাটার্নিটি। আমাদের যে প্রিএমবেলে কি বলা হয়েছে, রিপাবলিক এন্ড দ্য আইডিয়ালস অফ লিবার্টি, ইকুয়ালিটি এন্ড দ্য ফ্র্যাটার্নিটি অফ দ্য প্রিএমবেল। এটা নেওয়া হয়েছে কোথা থেকে, ফ্রান্সের সংবিধান থেকে। তারপর আমরা কোথা থেকে পাবো, সাউথ আফ্রিকা থেকে। সাউথ আফ্রিকার সংবিধান থেকে আমাদের কি নেওয়া হয়েছে, প্রসিডিওরস অফ দ্য অ্যামেন্ডমেন্ট। আমাদের যে অ্যামেন্ডমেন্ট প্রসিডিওর সেটা কোথা থেকে নেওয়া হয়েছে, সেটাও নেওয়া হয়েছে কোথা থেকে, সাউথ আফ্রিকা থেকে। এবং কি ইলেকশন অফ দ্য মেম্বার অফ রাজ্যসভা, এবং রাজ্যসভার যে মেম্বার তাদের ইলেকশনটাও নেওয়া হয়েছে সাউথ আফ্রিকা থেকে। এবং জাপান থেকে কি নেওয়া হয়েছে, প্রসিডিওরস। কিসের প্রসিডিওরস নেওয়া হয়েছে জাপান থেকে, প্রসিডিওরস এস্টাবলিশড বাই, কোন প্রসিডিওর ল এস্টাবলিশমেন্ট, প্রসিডিওর এস্টাবলিশমেন্ট বাই ল, এটাও নেওয়া হয়েছে কোথা থেকে, জাপান থেকে। এই যে এতগুলো দেশ থেকে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1935, ব্রিটেন, ইউএসএ, আইরিশ, কানাডিয়ান কনস্টিটিউশন, অস্ট্রেলিয়ান কনস্টিটিউশন, জার্মানি, ইউএসএসআর, ফ্রেঞ্চ, সাউথ আফ্রিকা, জাপান, এই যে এতগুলো দেশ থেকে আমাদের সংবিধানটা কি করা হয়েছে, টোকা হয়েছে। এই যে তাহলে কি বিভিন্ন জায়গা থেকে টোকা হয়েছে, কোন জায়গাটা বাদ দেবো, কোন জায়গাটা দেবো না, এই জন্য আমাদের সংবিধানটা এতটা বৃহত্তম হয়ে গেছে। ক্লিয়ার? তাহলে আমরা দুটো ফিচার্স পেলাম, দুটো বৈশিষ্ট্য পেলাম। কি কি? প্রথম পেলাম লেন্দিয়েস্ট, আর সেকেন্ড কি, ড্রন ফ্রম ভেরিয়াস সোর্সেস, বিভিন্ন সোর্স থেকে আমাদের সংবিধানকে টোকা হয়েছে। থার্ড পয়েন্ট আমরা কি পাবো, ব্লেন্ড অফ রিগিডিটি। and flexibility। তাহলে এই ব্লেন্ড অফ রিজিডিটি এন্ড ফ্লেক্সিবিলিটি এর কথার অর্থ কি, ব্লেন্ড অফ, প্রথমে আমরা যেটা আসবো রিজিড কনস্টিটিউশন। এই রিজিড কনস্টিটিউশন কি, যখন কোনো অ্যামেন্ডমেন্ট করার জন্য কি করা হয়, স্পেশাল প্রসিডিওর, যেখানে অ্যামেন্ডমেন্টের জন্য রুলস অফ প্রেসার কি থাকবে, স্পেশাল প্রসিডিওর থাকবে, সেটাই হচ্ছে কি রিজিড কনস্টিটিউশন। যেমন কি एग्जांपल কি হবে, আমেরিকান কনস্টিটিউশন। কি তাহলে রিজিড কনস্টিটিউশন কি, রিজিড কনস্টিটিউশন রিকোয়ার স্পেশাল প্রসিডিওরস।
কি লাগবে, কোনো অ্যামেন্ডমেন্ট করার জন্য যেখানে স্পেশাল প্রসিডিওর লাগবে সেটা হচ্ছে রিজিড কনস্টিটিউশন, কিছু কিছু ক্ষেত্রে সেটা যেমন আমেরিকান কনস্টিটিউশন। আর কি ফ্লেক্সিবিলিটি, ফ্লেক্সিবল কনস্টিটিউশন কি, যেখানে অ্যাজ কোনো অ্যামেন্ডমেন্টের জন্য সাধারণভাবে যে রুল পাস হয় সেইভাবে যদি যেখানে অ্যামেন্ডমেন্ট করা হবে সেটা হচ্ছে ফ্লেক্সিবল কনস্টিটিউশন। সেটা এক্সাম্পল কি, ফ্লেক্সিবল কি ব্রিটেন, ব্রিটিশ কনস্টিটিউশন কি ফ্লেক্সিবল কনস্টিটিউশন। তাহলে এই যে ব্রিটিশ কনস্টিটিউশন, এই আমাদের ভারতীয় সংবিধান হলো এই দুটো সংবিধানের মিশ্রণ। কি কি বলা হচ্ছে, আমাদের সংবিধান হচ্ছে কি নাইদার রিজিড নট ফ্লেক্সিবল বাট সিনথেসিস অফ বোথ। কি বলা হচ্ছে, নাইদার রিজিড নট ফ্লেক্সিবল but synthesis for, তাহলে কি বলা হচ্ছে, আমাদের সংবিধান হচ্ছে দুটোর মিশ্রণ, কি রিজিডিটি এবং ফ্লেক্সিবিলিটির মিশ্রণ। তাহলে আমাদের সংবিধানে 368 নম্বর ধারাতে বলা আছে কি, আমাদের 368 নম্বর ধারাতে বলা আছে যে দু রকম ভাবে অ্যামেন্ডমেন্ট করা যাবে। নাম্বার 1 কি, নাম্বার 1 প্রথমে যেটা বলা আছে একটা কি স্পেশাল মেজরিটি। স্পেশাল মেজরিটি বলতে কি, স্পেশাল মেজরিটি দ্বারা আমাদের কোনো অ্যামেন্ডমেন্ট করা যাবে কি, কি 2/3 প্রেজেন্ট এবং ভোটিং, এবং কি দুটো যে আপার হাউস এবং লোয়ার হাউস লোকসভা এবং রাজ্যসভায় কি থাকতে হবে, মেজরিটি থাকতে হবে, এটা একটা। আরেকটা কি স্পেশাল মেজরিটি থাকতে হবে প্লাস সাথে কি 50% কনসেন্ট স্টেটের এগ্রি থাকে। এই দুটো প্রসেস আমাদের সংবিধান উল্লেখ করে। তাছাড়া একটা প্রসিডিওর আছে যেটাকে বলি আমরা সিম্পল মেজরিটি। কি এই সিম্পল মেজরিটি ব্যাপারটা আমাদের 368 নম্বর আর্টিকেলে আলোচনা করে নেই। হ্যাঁ, এই অ্যামেন্ডমেন্টের এই ধারণাগুলো আমরা যখন অ্যামেন্ডমেন্ট নিয়ে আলোচনা করব সেখানে আলোচনা অবশ্যই করব। তাহলে আমরা কি পেলাম, ব্লেন্ড অফ রিজিডিটি এন্ড ফ্লেক্সিবিলিটি, দুটোর সংমিশ্রণ হলো আমাদের এই ভারতের সংবিধান। নেক্সট আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো ফেডারেল স্ট্রাকচার উইথ ইউনিটারি বিয়াস। মানে কি একটা ফেডারেল স্ট্রাকচার উইথ ইউনিটারি বিয়াস মানে কি, যেখানে ফেডারেল সিস্টেমও আছে, যেখানে নন ফেডারেল সিস্টেমও আছে, সেরকম দুটোর মিশ্রণ হচ্ছে আমাদের এই ভারতের সংবিধান বা ভারতবর্ষ হচ্ছে ফেডারেলও যেমন আছে নন ফেডারেলও আছে। তাই ফেডারেল যেমন কি কি টু গভর্নমেন্ট বলতে কি সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্ট দুটো গভর্নমেন্ট। তার কি সেকেন্ড ফিচার্স কি ডিভিশন অফ পাওয়ার্স, বিভিন্ন যে ক্ষমতাগুলো সেগুলো ডিভিশন। তাছাড়া কি রিটেন কনস্টিটিউশন, তাছাড়া কি রিটেন কনস্টিটিউশন, তারপরে কি সুপ্রিমেসি অফ দ্য কনস্টিটিউশন, সুপ্রিমেসি অফ দ্য কনস্টিটিউশন আছে। তাছাড়া কি আছে রিজিডিটি অফ দ্য কনস্টিটিউশন আছে, ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি আছে, বাইক্যামেরালিজম আছে। এই ব্যাপারগুলো কি ফেডারেল গভর্নমেন্টের ফিচার। তাহলে ফেডারেল গভর্নমেন্টের ফিচার আমরা কি পেলাম, দুটো গভর্নমেন্ট, division of powers, written constitution, supremacy of the constitution, rigidity of the constitution, আর কি independent judiciary and bicameralism। এগুলো যে ফেডারেল কি ফেডারেলিজমের বৈশিষ্ট্য। তার নন ফেডারেল স্ট্রাকচারের বৈশিষ্ট্য কি, নন ফেডারেল যেখানে স্ট্রং সেন্টার থাকবে। কি ফার্স্ট কি পেলাম, স্ট্রং সেন্টার কি থাকবে, স্ট্রং সেন্টার থাকবে, যেখানে কেন্দ্রের ক্ষমতা খুব বেশি থাকবে। নন ফেডারেল একটা ফিচার্স কি পেলাম, স্ট্রং সেন্টার। আর কি সিঙ্গল সিটিজেনশিপ, এক নাগরিকত্ব। আর কি ফ্লেক্সিবিলিটি অফ দ্য কনস্টিটিউশন,
ফ্লেক্স আমরা রিগিডিটি পেলাম, রিগিডিটি কার ফেডারেল, আর ফ্লেক্সিবিলিটি কার সেটা হচ্ছে নন ফেডারেল। ঠিক আছে, আর কি পাবো? ইন্টিগ্রেটেড জুডিশিয়ারি পাবো, তারপরে কি অ্যাপয়েন্টমেন্ট অফ দ্য গভর্নর বাই দ্য সেন্টার, তাছাড়া কি অল ইন্ডিয়া সার্ভিস, তার কি এমার্জেন্সি প্রভিশন, এই জিনিসগুলো আমরা পাবো নন ফেডারেল স্ট্রাকচারের মধ্যে। তাহলে আমাদের ভারত হচ্ছে এই দুটোর মিশ্রণ, কি ফেডারেল স্ট্রাকচার উইথ ইউনিটারি বিয়াস। ক্লিয়ার? দুটোই হচ্ছে আমাদের ভারতে লক্ষ্য করা যায়। এবং এই যে এর উপরে ফেডারেল স্ট্রাকচারের উপরে বা নন এর উপরে বিভিন্ন যারা সংবিধানের স্কলার তারা এই নিয়ে বিভিন্ন কমেন্ট করেছেন। যেমন কেসি হোয়াইট নামে এক ভদ্রলোক, তিনি বলেছেন ফেডারেল ইনফর্ম মানে ভারতের সংবিধান ফেডারেল ইনফর্ম বাট ইউনিটারি ইন স্পিরিট। কি বলেছেন? ফেডারেল ইনফর্ম, কি কমেন্ট করেছেন? ফেডারেল ইনফর্ম বাট ইউনিটারি ইন স্পিরিট। কে বলেছেন? কেসি হোয়াইট। কেসি হোয়াইট কি বলেছেন? ফেডারেল ইনফর্ম বাট ইউনিটারি ইন স্পিরিট। আর কি বলেছেন? কোয়াসি ফেডারেল। কোয়াসি ফেডারেল কে বলেছেন? কোয়াসি ফেডারেল বলেছেন কে? কেসি হোয়াইট। আর কে কি বলেছেন? আর কি কে বলেছেন? মরিস জোন্স বলেছেন। কি বলেছেন? মরিস জোন্স কি বলেছেন? বার্গেনিং ফেডারালিজম। বার্গেনিং ফেডারালিজম কে বলেছেন? মরিস জোন্স। তাহলে কি বললাম? বার্গেনিং ফেডারালিজম সেটা কে বলেছেন? সেটা বলেছেন মরিস জোন্স। জেন অস্টিন কে বলেছেন? কোঅপারেটিভ ফেডারালিজম। ঠিক আছে, তাহলে এই যে ফেডারেল স্ট্রাকচার বা ইউনিট এর উপরে বিভিন্ন ব্যক্তি বিভিন্ন ধরনের কমেন্ট করেছেন। ঠিক আছে, এটা গেল আমাদের কি ফেডারেল স্ট্রাকচার উইথ ইউনিটারি বিয়াস। ক্লিয়ার? এরপর আমরা যেটা নিয়ে আলোচনা করব পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট। কি তাহলে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট, এই পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট এটা কিসের উপর বেস করে? পার্লামেন্টারি ফর্ম অফ, দেখো কি আমাদের কি কি থাকে? লেজিসলেচার থাকে, আর কি থাকে? এক্সিকিউটিভ থাকে। লেজিসলেচার এবং এক্সিকিউটিভ, তাহলে কি এই কোঅপারেশন এই দুটোর উপর লেজিসলেটর এবং এক্সিকিউটিভ এই দুটো কোঅপারেশন এবং কোঅর্ডিনেশন কি কোঅপারেশন এবং কোঅর্ডিনেশন আমাদের এই পার্লামেন্টারি এটার উপরে বেস করে। কিন্তু যেখানে প্রেসিডেন্সিয়াল সিস্টেম থাকে সেখানে কিসের উপরে? সেখানে কি থাকে? সেখানে এই যে দুটোর মধ্যে প্রেসিডেন্সিয়াল গভর্নমেন্টের ক্ষেত্রে কি থাকবে? লেজিসলেটিভ এবং এক্সিকিউটিভের মধ্যে কি থাকবে? সেখানে পাওয়ারগুলো ভাগ করা থাকবে। ক্লিয়ার? এই যে পার্লামেন্টারি সিস্টেম, এই পার্লামেন্টারি সিস্টেমটা কি বলা হচ্ছে? পার্লামেন্টারি সিস্টেমটাকে বলা হচ্ছে ওয়েস্টমিনিস্টার মডেল অফ দ্য গভর্নমেন্ট। এই যে পার্লামেন্টারি সিস্টেম এটাকে কি বলা হচ্ছে? ওয়েস্টমিনিস্টার মডেল অফ দ্য গভর্নমেন্ট। তাহলে পার্লামেন্টারি এই যে ফর্মটা সেটাকে কি বলা হচ্ছে? পার্লামেন্টারি ফর্মটাকে বলা হচ্ছে ওয়েস্টমিনিস্টার মডেল অফ দ্য গভর্নমেন্ট। তাহলে এই পার্লামেন্টারি সিস্টেম, এই পার্লামেন্টারি সিস্টেমের ফিচার্স গুলো কি কি? এই পার্লামেন্টারি সিস্টেমের ফিচার্স প্রথম কি থাকবে? কি থাকবে? প্রেজেন্স অফ নমিনাল এন্ড রিয়েল এক্সিকিউটিভ। ফার্স্ট ফিচার্স কি? প্রেজেন্স অফ রিয়েল এন্ড নমিনাল এক্সিকিউটিভ। কি পেলাম? একটা পেলাম কি প্রেজেন্স অফ রিয়েল এবং নমিনাল এক্সিকিউটিভ। আর কি
মেজরিটি পার্টি রুল, যে পার্টি মেজরিটি থাকবে সে কি করবে, সে ক্ষমতা চালাবে, সেখান থেকে কি হবে, তারপরে কি কালেকটিভ রেসপন্সিবিলিটি বিটুইন এক্সিকিউটিভ এন্ড দ্য লেজিসলেচার কি থাকবে, 3 নাম্বার পেলাম কি কালেকটিভ রেসপন্সিবিলিটি থাকবে। কালেকটিভ রেসপন্সিবিলিটি কাদের মধ্যে থাকবে, এক্সিকিউটিভ এবং লেজিসলেচারের মধ্যে কালেকটিভ রেসপন্সিবিলিটি থাকবে। তারপরে কি কার নেতৃত্বে চলবে, লিডারশিপ অফ পিএম, এবং স্টেটের ক্ষেত্রে কি থাকবে, সিএম, রাজ্যের কেন্দ্রের ক্ষেত্রে থাকবে প্রধানমন্ত্রী এবং রাজ্যের ক্ষেত্রে থাকবে কি চিফ মিনিস্টার বা মুখ্যমন্ত্রী। আর কি থাকবে, মেম্বারশিপদের কি থাকবে, মেম্বারশিপ অফ মিনিস্টার থাকবে, মিনিস্টারের একটা মন্ত্রী পরিষদ থাকবে। আর কি ডিসলিউশন অফ লোয়ার হাউস, লোয়ার হাউস কি ডিসলিউশন করা যায়। এই যে পার্লামেন্টারি সিস্টেমটা, এই আমাদের যে পার্লামেন্টারি সিস্টেমটা, এটা বেস করা হয়েছে কোথা থেকে, ব্রিটেন থেকে, ব্রিটিশ কনস্টিটিউশন থেকে, ইজ বেসড অন ব্রিটিশ কনস্টিটিউশন বা ব্রিটেন কনস্টিটিউশন। ঠিক আছে, প্রেসিডেন্সিয়াল গভর্নমেন্টের ক্ষেত্রে কি থাকবে, সিঙ্গেল এক্সিকিউটিভ, কিন্তু পার্লামেন্টের ক্ষেত্রে কি সিঙ্গেল এক্সিকিউটিভ নয়। ক্লিয়ার, এটা হচ্ছে পার্লামেন্টারি সিস্টেমের মেন ফিচার্স গুলো পেলাম। তাহলে আমরা কতগুলো ফিচার্স মেন ফিচার আলোচনা করলাম, কি কি, প্রথমে কি লেন্দিয়াস কনস্টিটিউশন, সোর্স ফ্রম ভেরিয়াস রিসোর্সেস, তারপরে কি রিজিডিটি এন্ড ফ্লেক্সিবিলিটি আলোচনা করলাম, তারপর আলোচনা করলাম পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট। ক্লিয়ার, তারপর ফেডারেশন নন ফেডারেশন আলোচনা করলাম, বাইকামালিজম নিয়ে আলোচনা করলাম। এরপর আমরা যেটা নিয়ে আলোচনা করব কি সিনথেসিস পার্লামেন্টারি সভেরেনিটি এন্ড জুডিশিয়াল সুপ্রিমেসি। তাহলে কি কি সিনথেসিস অফ পার্লামেন্টারি সভেরেনিটি এন্ড জুডিশিয়ারি সুপ্রিমেসি। তাহলে এই পার্লামেন্টারি সুপ্রিমেসি আর জুডিশিয়ারি সুপ্রিমেসি জিনিসটা কি, এই দুটোর মিশ্রণে হচ্ছে আমাদের সংবিধান। তাহলে পার্লামেন্টারি সভেরেনিটি কি, পার্লামেন্টারি সভেরেনিটি যেটা সেটা হলো যেখানে ধরো কোন একটা রুল তৈরি হয়েছে, সেই রুলটা কি করবে, পার্লামেন্টে ফাইনাল অথরিটি দেবে, তার উপরে গিয়ে জুডিশিয়ারি সেটাকে ভুল বা ঠিক সেটা বলতে পারবে না। সেটা কোথায় আছে, এটা ব্রিটেনের ক্ষেত্রে প্রযোজ্য। মানে ব্রিটেনে ধরো একটা রুলস তৈরি হলো, একটা অ্যামেন্ডমেন্ট নিয়ে আসা হলো, সেখানে কি হলো পার্লামেন্ট কি হলো, সেটাকে ফাইনাল অথরিটি ফাইনাল পাওয়ার দিল। সেখানে জুডিশিয়ারি ব্যবস্থা কিন্তু এটাকে ভুল বাট এটা ভুল সেটা বলতে পারবে না এই লটাকে। কিন্তু ধরো ইউএস এর ক্ষেত্রে এই যে জুডিশিয়ারি, এটা কোথায়, ইউএস এর ক্ষেত্রে ধরো একটা ল ইউএস এর যে কংগ্রেস আছে সেখানে কি পাস হয়ে গেল, কিন্তু জুডিশিয়ারি কি বললো, এই লটাতে কিছু ভুল হয়েছে, এটাকে বাদ দেওয়া হোক। এখানে কি ফাইনাল অথরিটি কি জুডিশিয়ারি সুপ্রিমেসি ইউএস এর ক্ষেত্রে। কিন্তু ভারতের ক্ষেত্রে কি দুটো সংমিশ্রণে হচ্ছে কি ভারতের সংবিধান, পার্লামেন্টারি সভেরেনিটি এবং কি কিছু কিছু ক্ষেত্রে কি করে আমাদের পার্লামেন্টারি গভর্নমেন্ট ল তৈরি করে অ্যামেন্ডমেন্ট এনে, এবং কিছু কিছু ক্ষেত্রে সেক্ষেত্রে জুডিশিয়ারি কি করে, সেটা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম হয়। তাহলে দুটো সংমিশ্রণ হচ্ছে আমাদের কি পার্লামেন্টারি সভেরেনিটি এন্ড জুডিশিয়ারি সুপ্রিমেসি। ক্লিয়ার, এরপর যেটা আসবো আমরা ইন্টিগ্রেটেড এন্ড ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি। তাহলে দেখো এই যে দুটো টার্ম ইন্টিগ্রেটেড এন্ড ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি, ইন্টিগ্রেটেড এবং ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারিটা কি, দেখো ইন্টিগ্রেটেড আর ইন্ডিপেন্ডেন্ট এই দুটোটা
ইন্টিগ্রেটেড জুডিশিয়ারি কোনটা? যেখানে ধরো স্টেট এবং সেন্ট্রালের জন্য লটা একই, কি আমাদের ওয়েস্ট বেঙ্গলের জন্য এবং আমাদের ভারতের জন্য একটাই ল, কি দ্য সিঙ্গেল সিস্টেম অফ ল, কি সিঙ্গেল সিস্টেম অফ কোর্ট, ঠিক আছে, লটা কি একই হবে। কিন্তু যেখানে কিছু জন ইউএসএ তে কি হবে, স্টেটের জন্য আলাদা ল এবং সেন্ট্রালের জন্য আলাদা ল, ঠিক আছে। আমাদের ভারতে কি এই যে তাহলে কি এখানে ইন্টিগ্রেটেড জুডিশিয়ারি, ইন্টিগ্রেটেড জুডিশিয়ারি বলতে কি সবার উপরে কি থাকে, সুপ্রিম কোর্ট, তারপরে কি থাকে হাইকোর্ট, তারপরে কি থাকে ডিস্ট্রিক্ট কোর্ট, তারপরে কি থাকে সাবঅর্ডিনারি কোর্ট, সাবঅর্ডিনেট কোর্ট, এই যে বিভিন্ন কোর্টের যে স্তরগুলো বা আদার লোয়ার কোর্টগুলো, ঠিক আছে। এই সুপ্রিম কোর্ট হচ্ছে কি আমাদের গার্জিয়ান অফ দ্য কনস্টিটিউশন, আমাদের সুপ্রিম কোর্ট কি, সুপ্রিম কোর্ট হচ্ছে গার্জিয়ান অফ দ্য কনস্টিটিউশন। আর কি হাইয়েস্ট কোর্ট অফ অ্যাপিল, কি হাইয়েস্ট কোর্ট অফ অ্যাপিল, হাইয়েস্ট কোর্ট, সুপ্রিম কোর্ট কি গার্জিয়ান অফ দ্য কনস্টিটিউশন, হাইয়েস্ট কোর্ট অফ অ্যাপিল। আর কি হাইকোর্ট, কি হাইকোর্ট কোথায় কাজ করে, হাইকোর্ট ওয়ার্ক এজ এ কি স্টেট লেভেল। তাহলে কি ইউএসএ তে কি ইউএসএ লজটা কি ফেডারেল জুডিশিয়ারি আলাদা ল এবং স্টেট জুডিশিয়ারিতে আলাদা ল, ক্লিয়ার। এটা হচ্ছে ইন্টিগ্রেটেড, ক্লিয়ার। এরপর আমরা যেটা নিয়ে আসবো ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি। ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি কি আমাদের যে পার্লামেন্টারি সিস্টেম কখনো জুডিশিয়ারির ব্যাপারে মাথা গলাতে যায় না। তাছাড়া এই ইন্ডিপেন্ডেন্ট কেন, বিভিন্ন প্রভিশন আছে আলাদা আলাদা, যেমন কি এটা লেজিসলেটিভ এবং এক্সিকিউটিভ এর সাথে ডিপেন্ডেন্ট নয়, কি লেজিসলেটিভ এবং এক্সিকিউটিভ কখনোই জুডিশিয়ারির সাথে ডিপেন্ডেন্ট নয়, তার জন্য ইন্ডিপেন্ডেন্স। সেকেন্ড কি একটা জাজের একটা সিকিউর টেনিওর থাকে, কি থাকে একটা টেনিওর থাকে। থার্ড কি দুটো পেলাম সিকিউরিটি টেনিওর কি থাকবে। আর কি একজন জাজ রিটায়ারমেন্টের পরে সে আর প্র্যাকটিস করতে পারে না, ব্যান অফ প্র্যাকটিসেস আফটার রিটায়ারমেন্ট। আর কি থাকবে এই যে সুপ্রিম কোর্টের যে এক্সপেন্সেস গুলো সেগুলো কোথা থেকে না হয়, কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া থেকে। তারপরে কি আমাদের এক্সিকিউটিভ, আমাদের সংবিধানে বলা আছে এক্সিকিউটিভ শুড বি সেপারেটেড ফ্রম দ্য জুডিশিয়ারি, আমাদের সংবিধানে বলা আছে সম্পূর্ণ আলাদা এক্সিকিউটিভ এবং জুডিশিয়ারি, ক্লিয়ার। তাহলে আমরা পেলাম integrated and independent judiciary, most one of the important features of our constitution. Then আমরা আসবো fundamental rights। তাহলে fundamental rights সংক্ষেপে লিখলাম, এই যে ফান্ডামেন্টাল রাইট যদি সংশোধন করতে যাওয়া হয় সেটা কিভাবে সংশোধন হয়, সেটা হচ্ছে 2/3 মেজরিটি দিয়ে সংশোধন করতে হবে। হ্যাঁ অবশ্যই এগুলো ডিসকাস করবো আমরা চ্যাপ্টার ওয়াইজ পড়বো ফান্ডামেন্টাল রাইটস নিয়ে। তাহলে ফান্ডামেন্টাল রাইটস আমাদের কতগুলো, ফান্ডামেন্টাল রাইটস আমাদের সংবিধানের 3rd পার্টে কি বলা আছে, ফান্ডামেন্টাল রাইটস সম্পর্কে বলা আছে। আমাদের টোটাল ফান্ডামেন্টাল রাইটস কতগুলো, টোটাল ফান্ডামেন্টাল রাইটস হচ্ছে অ্যাট প্রেজেন্ট 6টা, আগে ছিল 7টা। তাহলে অ্যাট প্রেজেন্ট আমাদের ফান্ডামেন্টাল রাইটস বা মৌলিক অধিকার কতগুলো, আমাদের মৌলিক অধিকার হলো 6টা। এই 6টা মৌলিক অধিকার কি কি, প্রথমে আসবো রাইট টু ইকুয়ালিটি। রাইট টু ইকুয়ালিটি মানে কি সাম্যের অধিকার, সবার জন্য সমান অধিকার। এটা আমাদের কত থেকে কত নম্বর আর্টিকেল পর্যন্ত বলা আছে, আর্টিকেল 14 থেকে 18 পর্যন্ত এ আমাদের এই কি বলা আছে রাইট টু ইকুয়ালিটি নিয়ে আমাদের কি বলা আছে, সাম্যের অধিকার নিয়ে বলা আছে এই 14 থেকে 18 নম্বর পর্যন্ত। আর কি সেকেন্ড কি রাইট টু ফ্রিডম, আমাদের যে স্বাধীনতার অধিকারগুলো এই স্বাধীনতার অধিকার সম্পর্কে আমাদের কোথায় বলা আছে, আর্টিকেল 19 থেকে 22 নম্বর আর্টিকেলের মধ্যে বলা আছে এই রাইট টু ফ্রিডম ব্যাপারটা নিয়ে। থার্ড কি রাইট এগেইনস্ট এক্সপ্লয়টেশন,
কত 23 এবং 24 নম্বর আর্টিকেলে আমাদের এই রাইট এগেইনস্ট এক্সপ্লয়টেশন ব্যাপারটা নিয়ে আলোচনা করা আছে। এরপর কি রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ন, ধর্মীয় স্বাধীনতার অধিকার কত থেকে কত নম্বর আর্টিকেল? ধর্মীয় স্বাধীনতার বলা আছে 25 থেকে 28 নম্বর আর্টিকেল পর্যন্ত। কত থেকে বলা আছে? 25 থেকে 28 নম্বর পর্যন্ত বলা আছে কি আমাদের ধর্মীয় অধিকার, ধর্মীয় স্বাধীনতা অধিকার। আমাদের তারপরে মৌলিক অধিকার কি? কালচারাল এন্ড এডুকেশনাল রাইটস। উনত্রিশ এবং 30 নম্বর আর্টিকেলে বলা আছে কি লাস্ট আমরা যেটা পাবো কনস্টিটিউশনাল রিমেডিজ। এই কনস্টিটিউশনাল রিমেডিজ আমাদের কত নম্বর আর্টিকেলে বলা আছে? আর্টিকেল 32। এগুলো পেলাম আমরা ফান্ডামেন্টাল রাইটস বা আমাদের মৌলিক অধিকার সম্পর্কে। তাছাড়াও আমাদের কি আছে? 5টা রিট আছে। কি কি 5টা রিট? কি হেভিয়াস কর্পাস, ম্যান্ডামাস, প্রহিবিশন, সার্টিওরারি এন্ড কোয়ারেন্টো। এই রিট গুলো সম্পর্কে আমরা আলোচনা পরে করব। এরপর আমরা আলোচনা করব নেক্সট ফিচার্স। ফান্ডামেন্টাল রাইটস একটা ফিচার্স গেল, নেক্সট ফিচার হচ্ছে ডিপিএসপি। ডিপিএসপি মানে কি? ডিরেক্টিভ প্রিন্সিপলস অফ স্টেট পলিসি, রাষ্ট্রের নির্দেশাত্মক নীতি। আমাদের সংবিধানের 4 নম্বর পার্টে এই ডিপিএসপি সম্পর্কে বলা আছে। এই আমাদের এটা 3টে মেন প্রিন্সিপাল। কি কি? একটা প্রিন্সিপাল হচ্ছে সোশ্যালিস্ট। কি প্রিন্সিপাল? সোশ্যালিস্ট একটা প্রিন্সিপাল। সেকেন্ড কি? একটা যে গান্ধিয়ান ফিলোসফি, একটা হচ্ছে সোশ্যালিস্ট, একটা যে গান্ধিয়ান ফিলোসফি, আর কি লিবারেল ইন্টেলেকচুয়াল, একটা কি লিবারেল। একটা হচ্ছে লিবারেল এবং ইন্টেলেকচুয়াল। ক্লিয়ার? এইগুলো হচ্ছে আমাদের মেন ডিপিএসপি তে। এবং এই যে 1980 সালে মিনার্ভা মিল কেসে, কত সালে? 1980 তে কি কেস? মিনার্ভা মিল কেস। এখানে এই যে মিনার্ভা মিল কেসে সুপ্রিম কোর্ট কি বলল? সুপ্রিম কোর্ট বলল the Indian constitution is founded on the bedrock of balance between fundamental moral rights and DPSP। কি বললো? the Indian constitution is founded on the bedrock on the balance between DPSP and the fundamental rights। এটা কারা বললো? এটা বললো মিনার্ভা মিল কেসে সুপ্রিম কোর্ট বললো। তাছাড়া এটা জানতে হবে যে ডিপিএসপি হচ্ছে কি নট এনফোর্সেবল এন্ড নট জাস্টিসিয়েবল ইন নেচার। কি? নট এনফোর্সেবল বাই কোর্টস এন্ড নট জাস্টিসিয়েবল বাই নেচার। এটা হলো আমাদের ডিপিএসপি। ডিপিএসপি আমাদের কত থেকে কত নম্বর আর্টিকেল? 36 থেকে 51 নম্বর আর্টিকেল পর্যন্ত আমাদের হচ্ছে ডিপিএসপি। এরপর আছে ফান্ডামেন্টাল ডিউটিস। আমাদের মৌলিক কর্তব্য। এই যে ফান্ডামেন্টাল ডিউটিসটা আমাদের সংবিধানে কিন্তু ছিল না আগে। 1976 সালে 42তম সংশোধনের মাধ্যমে, কত? 1976 42nd অ্যামেন্ডমেন্ট। এই 42nd অ্যামেন্ডমেন্ট, তখন আমাদের দেশে এমার্জেন্সি চলছে ইন্দিরা গান্ধীর সময়। সেশন শরণ সিং কমিটির নেতৃত্বে শরণ সিং কমিটি কি করলো? রিকমেন্ডেশন করলো, এবং এর রিকমেন্ডেশনে আমাদের মৌলিক কর্তব্য এগুলোকে ইন্ট্রোডিউস করা হলো। এই মৌলিক কর্তব্য কিন্তু নন জাস্টিসিয়েবল ইন নেচার। ফান্ডামেন্টাল ডিউটিসের মতো, ফান্ডামেন্টাল ডিউটিসের কি ডিপিএসপির মতো কি নন জাস্টিসিয়েবল। একটা ইম্পর্টেন্ট ফিচার ফান্ডামেন্টাল ডিউটিস পেলাম। ক্লিয়ার? এরপর আমরা কি আসবো? সেকুলার স্টেট।
ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। আমাদের সংবিধানের প্রথমেই বলা হয়েছে ভারত, প্রিএমএলে ভারত ধর্মনিরপেক্ষ দেশ। এই যে সেকুলার কথাটা কিন্তু আমাদের প্রিএমএলের মধ্যে ছিল না। এই সংবিধান, এটা কি করা হলো, এটাকে 1976 সালে 42nd অ্যামেন্ডমেন্টের মাধ্যমে কি করা হলো, 42nd অ্যামেন্ডমেন্টের মাধ্যমে এটাকে আমাদের প্রিএমএলের মধ্যে ইন্ট্রোডিউস করা হলো। কি, আমাদের দেশ হচ্ছে ধর্মনিরপেক্ষ। কি এবং কি আর কি বলা হচ্ছে, আমাদের প্রিএমএলে বলাই আছে দ্য প্রিএমএল সিকিউরস টু অল সিটিজেন্স অফ ইন্ডিয়া লিবার্টি অফ বিলিফ, ফেথ এন্ড ওয়ারশিপ। এই ব্যাপারটা নিয়ে বলা আছে। তাছাড়া আমাদের ধর্মর ব্যাপারটা বলা আছে 25 থেকে 28 নম্বর আর্টিকেলের মধ্যে। তাহলে আমাদের একটা সংবিধানের মেন ফিচার্স হলো কি, ধর্মনিরপেক্ষতা। নেক্সট কি করব, নেক্সট ফিচার যেটা খুব ইম্পর্টেন্ট ফিচার্স, ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজি। এই যে ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজি, এই কথাটা, এই ফ্র্যাঞ্চাইজি কথার অর্থ কি, রাইট টু ভোট। অ্যাডাল্ট কত, 18 বছর বয়স হলে কি সে অ্যাডাল্ট। ইউনিভার্সাল বলতে কি, যেখানে কোনো জাত পাত এসবের ভিত্তিতে নয়, ভারতীয় নাগরিক হলে সে কিন্তু ভোট দিতে পারবে। ঠিক, এই যে এটা 21 থেকে 18 করা হয় কত সালে, 1988 61st অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, যেটা 1989 সালে চালু হয়। কত, 61st অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1988, এবং সালটা কত সালে চালু হয়, 1989 সালে। বয়সটা কমিয়ে 21 থেকে 18 নিয়ে আসা হয়। তাহলে অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজিস কি, ভারতের যে কোনো নাগরিক 18 বছর বয়স হলেই সে কি করতে পারবে, সে ভোট দিতে পারবে, সে ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। কি, তার কোনো জাত পাত এইসবের ব্যাপারটা কোনো থাকবে না। ক্লিয়ার? এরপর আমরা আসবো সিঙ্গল সিটিজেনশিপ। নেক্সট ফিচার্স কি, সিঙ্গল সিটিজেনশিপ। আমাদের ভারতীয়রা সবাই কিন্তু সিঙ্গল। সিঙ্গল সিটিজেনশিপ বলতে কি, আমাদের একটাই পরিচয়, আমরা ভারতীয়। আমাদের কিন্তু আলাদা আলাদা স্টেটের, আমি বাঙালি, আমি পশ্চিমবঙ্গবাসী, বা আমি বিহারের অধিবাসী, এরকম কোনো কিছু নাই। আমাদের কিন্তু আমরা একটাই, আমরা হচ্ছে ভারতবাসী। এটা আমাদের কি, আমরা যে সিঙ্গল সিটিজেন, আমাদের একটাই নাগরিকত্ব। আমাদের ভারতের নাগরিকত্ব আলাদা বা স্টেটের নাগরিকত্ব আলাদা কিন্তু নয়, আমরা কিন্তু একটাই নাগরিকত্ব। ঠিক আছে? তাহলে ইন্ডিয়া গভর্নমেন্ট ফলোস সিঙ্গল সিটিজেনশিপ। ক্লিয়ার? এরপর আসবো ইন্ডিপেন্ডেন্ট বডিজ। ইন্ডিপেন্ডেন্ট বডিজ গুলোর মধ্যে কোনগুলো পড়বে? প্রথমে আসবো ইলেকশন কমিশন। ইলেকশন কমিশনের কাজ কি? ইলেকশন কমিশনের কাজ আমাদের লোকসভা, বিধানসভা, রাষ্ট্রপতি নির্বাচন, ভাইস প্রেসিডেন্ট নির্বাচন, এগুলো ভাবে সুন্দরভাবে কি শেষ করা। এটা হচ্ছে কার কাজ? এটা হচ্ছে আমাদের ইলেকশন কমিশনের কাজ। তার কি, কন্ট্রোল অ্যান্ড অডিটর জেনারেল, ক্যাগ। এর কাজ কি? আমাদের স্টেট গভর্নমেন্ট এবং সেন্ট্রাল গভর্নমেন্টের যে হিসেব, সেগুলো কি করা, সেগুলো ঠিকঠাক ভাবে করা, অডিট করা, যেটাকে আমরা বলি, এটা হচ্ছে ক্যাগের কাজ। এবং ক্যাগকে বলা হয় গার্ডিয়ান, কি বলা হয়, গার্ডিয়ান অফ পাবলিক ফান্ডস। তাহলে কি পেলাম, ক্যাগ। ক্যাগ কি করে, হিসেব করে, কাদের, স্টেট গভর্নমেন্ট এবং সেন্ট্রাল গভর্নমেন্ট। তাছাড়া কি, ইউপিএসসি, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন, এই যে আইএএস আইপিএস যে এক্সাম গুলো নাই, পুরো এক্সামটা কন্ডাক্ট করে কে, ইউপিএসসি। তাছাড়া স্টেট পিএসসি, স্টেট পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে বিভিন্ন যে এক্সাম গুলো হয়, এগুলো ইন্ডিপেন্ডেন্ট বডি। তাছাড়া এগুলো হচ্ছে আমাদের কি, ইন্ডিপেন্ডেন্ট বডিজ। ক্লিয়ার? এমার্জেন্সি প্রভিশন। এমার্জেন্সি প্রভিশনটা কি? আমাদের সংবিধানে
352 থেকে 360, কত 352 থেকে 360 নম্বর আর্টিকেলের মধ্যে আমাদের এই জাতীয় জরুরি অবস্থা সম্পর্কে কথাগুলো বর্ণনা করা আছে। কি আমি কি একটা কি ন্যাশনাল এমার্জেন্সি, কত নম্বর আর্টিকেল, আর্টিকেল 352, স্টেট এমার্জেন্সি আর্টিকেল 356 এবং ফিনান্সিয়াল এমার্জেন্সি আর্টিকেল 360। এই তিনটে এমার্জেন্সি সম্পর্কে আমাদের আলোচনা করা হচ্ছে কত 352 থেকে। স্যার এটা ইম্পর্টেন্ট একটা ফিচার, এমার্জেন্সি প্রভিশন, 3 টিয়ার গভর্নমেন্ট, কি 3 টায়ার। 3 টায়ার গভর্নমেন্ট বলতে কি, 3 টায়ার গভর্নমেন্ট বলতে কি আমাদের যে গ্রাম পঞ্চায়েত স্তর, পঞ্চায়েত সমিতি, পিএস লিখলাম, এবং জেলা পরিষদ, এই যে 3 টায়ার সিস্টেম, এই 3 টায়ার সিস্টেমটা কি পঞ্চায়েত লেভেলে কাজ করে গ্রাম স্তরে, ব্লক স্তরে কাজ করে পঞ্চায়েত সমিতি, এবং জেলা স্তরে কাজ করে জেলা পরিষদ। এই তিনটে, এগুলো গেল আমাদের সংবিধানের মেন বৈশিষ্ট্যগুলো নিয়ে আমি আলোচনা করলাম। এখান থেকে বিভিন্ন পরীক্ষাগুলোতে প্রচুর কোশ্চেন এসে থাকে, ঠিক আছে। আমরা পরবর্তী ক্লাসগুলোতে আলোচনা করব বিভিন্ন যে টপিকসগুলো নিয়ে, প্রত্যেকটা টপিকস কিন্তু আমরা একটার সাথে একটা রিলেটেড। তাহলে যদি কেউ আগের ভিডিওটি আমাদের না দেখে থাকো, তার মানে কি মেকিং অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, ডেসক্রিপশন বক্সে আমাদের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে। হ্যাঁ, যদি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং বেল বাটনে প্রেস করো, যাতে আমাদের ভিডিও আপডেট হওয়ার সাথে সাথে তোমরা কিন্তু নোটিফিকেশন আকারে পেয়ে যাও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, অবশ্যই শেয়ার করো, তোমার বন্ধুদের জানিয়ে দাও। আর আমাদের ভুলভ্রান্তিগুলো বা ভালো লাগলে সেগুলো কমেন্টের মাধ্যমে জানাও। তোমরা কমেন্ট করলে আমরা বুঝতে পারবো আমাদের ঘাটতিগুলো, বা তোমাদের যে বিষয়গুলো লাগবে সেগুলোও কিন্তু আলোচনা করো। তাছাড়াও অবশ্যই আমাদের ফলো করো ফেসবুক পেজ ট্রেজার স্টাডি। থ্যাংক ইউ, আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। ধন্যবাদ।